প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ তার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন এবং তারা শপথ নিয়েছেন। দর্শক, কেমন হলো মার্ক কার্নির এই মন্ত্রিসভা? আপনাদের ইমপ্রেশন কি? তিনি যেভাবে মন্ত্রিসভা সাজিয়েছেন, যেভাবে নতুন পুরাতন মিলিয়ে তার বিল্ড বেবি বিল্ড কিংবা স্ট্রং কানাডা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যে টিমটিকে গঠন করেছেন, যে টিমটিকে জাতির সামনে উপস্থাপন করেছেন, আপনাদের কি মনে হয় যে এটি একটি পারফেক্ট টিম বা এই টিম সত্যিকার অর্থেই কানাডার ইকোনমিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যারিফ যুদ্ধের মোকাবেলায় পারফেক্টলি পারফর্ম করতে পারবে? আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি জাস্ট কিছু তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে ধরি। এর আগেই গতকালকের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে একটি 2 টায়ার ক্যাবিনেট অ্যানাউন্স করতে যাচ্ছেন মার্ক কার্নি। তিনি করেছেনও তাই। তার এই মন্ত্রিসভায় তাকে সহ 29 জন, মানে 28 জন মন্ত্রী অ্যান্ড প্রাইম মিনিস্টার হিমসেলফ 29 জন মন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন। তার সঙ্গে তিনি অ্যানাদার টায়ারে 10 জন সেক্রেটারি অফ স্টেট নামে নতুন একটি পদে আরও 10 জনকে নিয়োগ দিয়েছেন। এবং এই যে 28 জন মন্ত্রী নিয়োগ দিয়েছেন, তার মধ্যে গ্যাস হোয়াট 24 জনই হচ্ছে নতুন মন্ত্রী। মার্ক কার্নির জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল তার, মানে জাস্টিন ট্রুডোর ক্যাবিনেটে যারা ছিলেন দীর্ঘদিনের পুরনো পার্লামেন্টারিয়ান, পুরনো মন্ত্রী, তাদেরকে ক্যাবিনেট থেকে বের করে দিয়ে একেবারে তার মতো করে নতুন করে সাজানো, দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ ফর হিম। এবং তিনি অত্যন্ত সাকসেসফুলি সেই চ্যালেঞ্জের বাস্তবায়ন করেছেন। 28 জনের মধ্যে 24 জনই একেবারে নতুন মন্ত্রী তিনি নিয়োগ দিয়েছেন। তার মধ্যে আবার 13 জন এই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন, মানে একেবারে আর্ন করা বলা যায়। আবার মজার ব্যাপার হচ্ছে, বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় তিনি আগের মন্ত্রীদের রেখে দিয়েছেন, যারা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিংবা আগামী দিনে তাদের ভূমিকা বা তাদের এক্সপার্টাইজটা খুবই দরকার হবে বলে মার্ক কার্নি মনে করেছেন। তার মধ্যে ফাইন্যান্স মিনিস্টার ফ্রাঙ্কোস ফিলিপ শ্যাম্পেইন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যারিফ যুদ্ধ শুরু হবার পর তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি একেবারেই সরাসরি এই বিষয়গুলো নিয়ে ডিল করেছেন, ফলে তাকেই তিনি অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রদবদল ঘটেছে। এর আগে যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মেলানি জোলি, তাকে সেখান থেকে সরিয়ে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিতে নেওয়া হয়েছে এবং অনিতা আনন্দকে আনা হয়েছে এই ফরেন মিনিস্ট্রিতে। অনিতা আনন্দ এর আগে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব পালন করেছেন জাস্টিন ট্রুডোর ক্যাবিনেটে এবং ট্রেজারি বোর্ডের চিফ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাকে এবার ফরেন মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে। আর ট্রেড মিনিস্ট্রিতে গিয়েছেন যিনি এর আগে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মেলানি জোলি। মেলানি জোলি অবশ্য যে টেলিভিশনকে দেওয়া ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি রিকোয়েস্ট করেছিলেন মার্ক কার্নিকে তাকে যাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি যেহেতু অ্যাজ বিজনেস ওম্যান, তিনি ওয়ান অফ দ্য লিডিং বিজনেস পার্সন ইন কানাডা, ফলে তিনি ইকোনমিতে থাকতে চেয়েছেন, বিজনেসে থাকতে চেয়েছেন, তাকে ট্রেড মিনিস্ট্রিতে আনা হয়েছে। এবং মেলানি জোলি আরও একটি কথা বলেছেন যে তিনি চেয়েছেন দেশে থাকতে, মানে অ্যাজ এ ফরেন মিনিস্টার তাকে সারাক্ষণই দেশের বাইরে বাইরে ঘুরতে হয়, সেটি আর তিনি এনজয় করছিলেন না, ফলে শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হার লাইক দ্য রাইডিং অর ইন দ্য কান্ট্রি। সো তিনি চেয়েছিলেন যেন তাকে মানে অন্য কোথাও নিয়ে আসা হয়, তাকে ট্রেড মিনিস্ট্রিতে আনা হয়েছে। এবং ট্রেড মিনিস্ট্রিতে আনার ক্ষেত্রে যেটা মার্ক কার্নি যেটি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেগোসিয়েশনের ক্ষেত্রে অ্যাজ এ ফরেন মিনিস্টার শি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল, ফলে তাকে এই জায়গাটায় আনা হয়েছে। এবং ইন্টার গভর্নমেন্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে ডোমিনিক লাব্লাঙ্ক, তিনিও ট্রুডোর মিনিস্ট্রিতে ছিলেন। মার্ক কার্নি ইন্টারিয়াম লিডার নির্বাচিত হবার পর যে ক্যাবিনেটটি গঠন করেছিলেন সেখানেও তিনি ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেগোসিয়েশনে তারও একটা ভূমিকা ছিল। ফলে এই 4 জনকে পুরনোদের মধ্যে থেকে রেখে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। এর বাইরে বাকি প্রায় অধিকাংশগুলি হচ্ছে নতুন মন্ত্রী, নতুন মুখ, এবং তার মধ্যে বেশ অনেকেই আছে একেবারে ফার্স্ট টাইম ইলেক্টেড। এর বাইরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পোর্টফোলিও হচ্ছে ইমিগ্রেশন মিনিস্ট্রি।
ইমিগ্রেশন মিনিস্ট্রিতে নোভা স্কোশিয়া থেকে নির্বাচিত লিনা দিয়াব তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সেখানকার মানে প্রভিন্সিয়াল প্রভিন্সিয়াল পার্লামেন্টে ছিলেন। এর আগে তিনি প্রভিন্সিয়াল গভর্নমেন্টে সেখানে মিনিস্টার অফ অ্যাকাডিয়ান অ্যাফেয়ার্স অ্যান্ড ফ্রাঙ্কোফোনিয়া হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। এখন প্রভিন্সিয়াল গভর্নমেন্টের দায়িত্ব এক্সপিরিয়েন্স সম্পন্ন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি পোর্টফোলিও, ইমিগ্রেশন মিনিস্ট্রি। জাস্টিন ট্রুডোর ডিউরেশনে কোনো ইমিগ্রেশন মিনিস্টারই আসলে 2 বছর, আই থিঙ্ক 2 ইয়ার্স, সর্বোচ্চ 2 বছর দায়িত্ব পালন করতে পেরেছেন। এভরি 2 ইয়ার্স দেখা গেছে যে ইমিগ্রেশন মিনিস্টার চেঞ্জ হয়ে গেছে। ফলে এবং একটা খুবই ক্রাইসিসের সময়ে এবং একটা ইমিগ্রেশন নিয়ে একটা সেন্সিটিভিটি বিরাজ করছে পুরো দেশে, এই সময়ে লিনা দিয়াব ইমিগ্রেশন মিনিস্টারের দায়িত্ব পালন করছেন। আমরা দেখব যে তিনি আসলে ইমিগ্রেশনের যে একটা হসপস অবস্থা তৈরি হয়েছে, কাওয়াজ তৈরি হয়েছে, সেই কাওয়াজটাকে তিনি কিভাবে মেটান বা সেই জায়গা থেকে কিভাবে তিনি কানাডাকে বের করে নিয়ে আসেন। দর্শক, আমি গতকালকের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম, আমি এক্সপ্লেন করেছি যে এই যে 2 টায়ার যে ব্যাপারটা, যে 10 জন সেক্রেটারি অফ স্টেট নিয়োগ করা হয়েছে, তারাও আসলে মন্ত্রীর পদমর্যাদায়, কিন্তু নট নেসেসারিলি যে তারা সব ক্যাবিনেট মিটিংয়ে যাবেন। তাদের মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ কোনো বিষয় থাকলে তারা মন্ত্রণালয়ে যাবেন, বা তাদের আসলে তারা পদমর্যাদাটা থাকবে মন্ত্রীর, কিন্তু তাদের এরিয়া অফ ওয়ার্ক, এরিয়া অফ পাওয়ার এক্সারসাইজ এবং এইসব কিছু থাকবে আসলে লিমিটেড, বাট স্পেসিফিক কিছু জিনিস তাদের উপর দেওয়া থাকবে। জাস্টিন ট্রুডোর ক্যাবিনেটে ছিলেন এবং মার্ক কার্নির প্রথম ক্যাবিনেটে ছিলেন এমন বেশ ডার্ক সাইডে মানে হেভিওয়েট বেশ কিছু মন্ত্রী আসলে বাদ পড়েছেন, অনেকেই বাদ পড়েছেন। তার মধ্যে বাঙালি অধ্যুষিত এলাকার 2 জন মন্ত্রী যারা ছিলেন, যাদের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির খুবই চমৎকার সম্পর্ক, কিংবা বাংলাদেশি কমিউনিটি যাদেরকে একেবারে নিজেদের ঘরের মানুষ হিসাবে ভাবেন, স্কারবোরো সাউথ ওয়েস্টের বিল ব্লেয়ার এবং বিচেস ইস্ট ইয়র্কের ন্যাথানিয়েল আর স্মিথ, দুজনেই মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। বিল ব্লেয়ার বাদ পড়ছেন সেটি আমি এর আগে তার নাম উল্লেখ না করলেও আমি ইঙ্গিত করেছিলাম যে স্কারবোরো এলাকার কোনো কেউ একজন বাদ পড়তে পারেন। আমার নিজের আসলে একটা ধারণা ছিল যে ন্যাথানিয়েল হয়তো বা থেকে যাবেন, কারণ ন্যাথানিয়েল এর আগে জাস্টিন ট্রুডোর সময় তিনি রাজনীতি থেকে অবসরে যাওয়ারই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর নির্বাচন করবেন না। কিন্তু যখন একটা ক্রাইসিস দেখা দিল, সেই ক্রাইসিসের সময় সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার সঙ্গে বসে তার সঙ্গে কথাবার্তা বলে কনভিন্স করে তাকে আবার ব্যাক করিয়ে নিয়ে গিয়েছেন এবং পরবর্তীতে তাকে হাউজিং মিনিস্টার করা হয়েছে। মার্ক কার্নি যখন দায়িত্ব গ্রহণ করলেন, তার 24 সদস্যের ক্যাবিনেটেও ন্যাথানিয়েলকে রাখা হয়েছিল, কিন্তু এইবার আর ন্যাথানিয়েলকে রাখা হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে। বিল ব্লেয়ার ক্যাবিনেটে অন্তর্ভুক্ত হননি, সেটা নিয়ে তিনি কোনো রিয়াকশান দেখিয়েছেন বলে আমার চোখে পড়েনি এখন পর্যন্ত, কিন্তু ন্যাথানিয়েল আসলে আউটবার্স্ট করেছেন, তিনি স্ট্রংলি রিয়্যাক্ট করেছেন। আমি তার রিয়াকশনগুলো নিয়ে হয়তো আলাদাভাবে আলোচনা করব যদি আমি সুযোগ পাই। তবে তিনি তার যে বেশ লেন্দি টুইটারে যে পোস্টে করেছেন, সেই পোস্টটিতে তিনি স্পষ্টতে উল্লেখ করেছেন যে তিনি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছেন এবং দ্য ওয়ে হি ওয়াজ কেপ্ট আউট অফ দ্য ক্যাবিনেট, তাকে যেভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটাকে তিনি ডিসরেসপেক্টফুল হিসাবে অভিহিত করেছেন। খুবই অসম্মানজনক আচরণ করা হয়েছে বলে তার সঙ্গে তিনি সেটা মনে করেন এবং তিনি সেটি উল্লেখ করেছেন। দর্শক, আমি এই জায়গায় উল্লেখ করতে চাই যে ন্যাথানিয়েল জাস্টিন ট্রুডোর ক্যাবিনেটে যখন ছিলেন তখনও তিনি একেবারেই খুবই ভোকাল ছিলেন। ট্রুডোর বিভিন্ন পলিসি নিয়ে তিনি সমালোচনা করেছেন, প্রকাশ্যে কথাবার্তা বলেছেন। পরবর্তীতে অবশ্য ট্রুডো তাকে কনভিন্স করে আবার ক্যাবিনেটেই নিয়ে গেছেন। তিনি অন্টারিও লিবারেল পার্টির লিডারশিপ রেসেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সেখানে অবশ্য তিনি বিজয়ী হতে পারেননি। এখন এবার তিনি এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন। এই টার্মটা তিনি নিশ্চয়ই এমপি থাকবেন। ভবিষ্যতে তার কি হবে কিংবা এর মাঝখানে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন কিনা সেটি এখনও পরিষ্কার না, বাট যদি তেমন কোনো সিদ্ধান্ত নেন আমরা সেটি নিয়ে আলোচনা করব। এবার আসি যে এই যে ক্যাবিনেট যেটি গঠন করলেন, যে নতুন এবং পুরনো মিলে এবং অভিজ্ঞ কিছু মানুষকে রেখে এবং পুরো একেবারেই একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা, নতুন কিছু করার চেষ্টা যেটি মার্ক কার্নি করেছেন, এটি দিয়ে তিনি কতটা কি করতে পারবেন।
মার্ক কার্নি বলেছেন যে তার নাম্বার 1 প্রায়োরিটি, তার এই ক্যাবিনেটের 1 নাম্বার প্রায়োরিটি হচ্ছে কানাডার ইকোনমি। এবং এই যে কানাডার ইকোনমিকে, যেটিকে তিনি বলছেন বিল্ড বেবি বিল্ড কিংবা স্ট্রং কানাডা, তার যে থিওরি, এই থিওরিটাকে বাস্তবায়ন করার জন্যই তিনি চেষ্টা করেছেন যে একটা পারফেক্ট টিম গঠন করতে, যে টিমটি আসলে তার এই যে মন্ত্র বিল্ড বেবি বিল্ড, নির্মাণ করো, কানাডাকে নির্মাণ করো, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে তার যে নজর দেওয়ার, ইকোনমিকে ভাইব্রেন্ট করার যে নজর, সেটি তিনি করতে চান এবং ট্রাম্পের সঙ্গে তিনি মোকাবেলা করতে চান এই টিম দিয়ে। এবং তিনি মনে করেন যে দিস ইজ দ্য পারফেক্ট টিম টু ডিল উইথ ডোনাল্ড ট্রাম্প অর টু ডিল উইথ দ্য কানাডিয়ান ইকোনমি। তবে আমি খেয়াল করছিলাম যে কানাডিয়ান টেলিভিশনে অনেক বিশ্লেষকরা এই ক্যাবিনেটকে নিয়ে তারা বিশ্লেষণ করেছেন। তারা সবাই মোটামুটিভাবে বলা যায় যে তারা অপটিমিস্টিক, তারা আশাবাদ প্রকাশ করেছেন যে টিমটি কাজ করতে পারবে। বাট যে কথাটি আমিও বলতে চাই, অনেক বিশ্লেষকদের সঙ্গে একমত হয়ে, আপনি কাকে দায়িত্ব দিলেন, কেমন কত অভিজ্ঞ লোককে আপনি ক্যাবিনেটে নিয়ে আসলেন, দ্যাট ডাজন্ট ম্যাটার আসলে তারা কতটা পারফর্ম করছে, তারা পারফর্ম করতে পারছে কিনা, তারা পারফর্ম করছে কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার। সো আমাদের আসলে সামনে দেখার বিষয় থাকবে যে এই যে টিমটা মার্ক কার্নি গঠন করেছেন বা আমাদের সামনে প্লেস করেছেন, তারা হাউ দে ওয়ার্ক, হাউ দে পারফর্ম, ওয়েদার দে পারফর্ম অর নট, সেই দিকে আসলে আমাদের নজর থাকবে। শেষ করবার আগে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির রিয়াকশনটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। পিয়েরে পোলিয়েভ, যিনি বাই ইলেকশনে যাচ্ছেন এবং বাই ইলেকশন করে পার্লামেন্টে আসতে চাচ্ছেন, পিয়েরে পোলিয়েভ এই ক্যাবিনেটকে কনগ্রেচুলেট করেছেন। এবং বরাবরের মতোই তিনি তো অলওয়েজ হচ্ছে ক্রিটিক্যাল অ্যাবাউট দ্য গভর্নমেন্ট, অ্যাবাউট লিবারেল পার্টি। তিনি বলেছেন যে না, এটা আসলে নতুন কিছু হয় নাই, বেশ কয়েকজন লিবারেল পার্টির লোক থেকে গেছে, কাজে এটা কোনো পরিবর্তন হলো না। বাট তিনি এটুকু বলেছেন যে তিনি একেবারে লাগাতার বিরোধিতা করে যাবেন, ঠিক সেই জায়গা থেকে একটু সরে এসেছেন বলে তার কথাবার্তা থেকে মনে হলো। তিনি বলেছেন যে যদি ভালো কাজ করে আমি সমর্থন করব, খারাপ কাজ করলে বিরোধিতা করব। দর্শক, আমরা জানি যে লিবারেল পার্টি এখন পর্যন্ত তার টোটাল সিট হচ্ছে পার্লামেন্টে 170 হয়েছে, 170, মাত্র 2টি আসন তার সংখ্যাগরিষ্ঠতার জন্য শর্টেজ আছে। উইন্ডসরের একটি আসনে রিকাউন্ট হবে, যেখানে কনজারভেটিভ পার্টির প্রার্থী এগিয়ে আছে প্রায় 77 ভোটের মতো সম্ভবত। যদি রিকাউন্টে সেই আসনটি আবার লিবারেলের দিকে চলে আসে, তাহলেও লিবারেল পার্টি একটি আসন শর্ট থাকবে মেজরিটি হওয়ার জন্যে। গ্রিন পার্টির একজন এমপি, তিনি এর আগে ঘোষণায় দিয়ে রেখেছিলেন যে তিনি সরকারকে সহযোগিতা করতে চান, তবে তার একটি চাওয়া ছিল, প্রত্যাশা ছিল, কিন্তু তার যে পদটি প্রত্যাশা ছিল সেই পদটি আসলে পূরণ হয়ে গেছে। ফলে এখন তিনি কি করবেন সেটি আমরা জানি না। তবে মার্ক কার্নি বলেছেন যে তিনি মনে করেন যে সব পার্টি, তিনি এমনভাবে কাজ করবেন যে সব পার্টি তাকে সমর্থন করবে, কারণ তিনি ঘোষণায় দিয়েছেন যে যাকেই ভোট দেখ না কেন, যে পার্টি সমর্থন করুক না কেন, যেই নেতাকে সমর্থন করুক না কেন, তিনি সরকার পরিচালনা করতে চান কানাডার প্রধানমন্ত্রী হিসাবে, সকল মানুষের প্রধানমন্ত্রী হিসাবে। আমরা দেখব তিনি তার এই অঙ্গীকার কতটা রক্ষা করতে পারেন। যে পর্যন্তই, ভালো থাকবেন।